সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিষয়টি পাঠ করছিলাম। দ্বিতীয় পত্র হতে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি এই অধ্যায়টি পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী দক্ষতা থাকা প্রয়োজন বা আছে সেগুলো সম্পর্কে আজ আমরা একটু জেনে নেব। আমরা চেষ্টা করব আমরা ভবিষ্যতে একজন সফল ব্যবস্থাপক হওয়ার ক্ষেত্রে এই দক্ষতাগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করব বা নিজেরা এই দক্ষতাগুলো অর্জন করে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি একজন সফল ব্যবস্থাপক বা একজন ব্যবস্থাপক যাকে আমরা সফল বলছি, তার ভিতরে কি কি দক্ষতা আছে, তার ভিতরে কিছু মৌলিক গুণাবলী থাকতে হয়, সেই গুণাবলী সম্পর্কে আমরা পরে আরেকটা ক্লাসে শিখব। বা আমরা নবম দশম শ্রেণীতে যখন পাঠ করেছিলাম বা পড়েছিলাম তখন আমরা কিন্তু কিছু গুণাবলীর কথা জেনেছি। কিন্তু এই গুণাবলীগুলো থাকলেই যে সফল ব্যবস্থাপক হতে পারবে বা হওয়া যায় এমন কিন্তু না। আসলে একজন ব্যবস্থাপককে এই গুণাবলীগুলো থাকার পাশাপাশি তাকে আরও কিছু দক্ষতা অর্জন করতে হয়। তার যে প্রাতিষ্ঠানিক যে বিদ্যা, প্রাতিষ্ঠানিক যে পড়ালেখা, সেটাকে আমরা অবশ্যই একটা দক্ষতা হিসেবে মূল্যায়ন করি বা দক্ষতা হিসেবে জানি। কিন্তু শুধু সেই দক্ষতাটার মধ্যে থাকলেই একজন ব্যবস্থাপক যে সফল ব্যবস্থাপক হবেন এরকম বলাটা কিন্তু আসলে হয়তো বা ঠিক না। কারণ আমরা দেখছি যে আমাদের বিভিন্ন বড় বড় যে মনীষী, যে বড় বড় ব্যবস্থাপকগণ আছেন, যেমন রিকি ডাব্লিউ গ্রিফিন, তিনি 7 ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার কথা বলেছেন। তিনি বলছেন যে একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য সামনে রেখে তার সামর্থ্য, তার সম্ভাবনা, তার যোগ্যতা, তার উপকরণ, তার সম্পদসমূহ যথাযথভাবে ব্যবহার করে বা সঠিকভাবে ব্যবহার করে এবং কর্মীদের মধ্যে সুশৃঙ্খল একটা নিয়ন্ত্রণ বা সুশৃঙ্খলতা প্রতিষ্ঠা করার মাধ্যমে যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয় সেটাকেই আমরা বলছি কি একজন ব্যবস্থাপকের দক্ষতা। তো একজন ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন বা একজন ব্যবস্থাপকের কি কি দক্ষতাগুলো থাকলে আমরা সফল ব্যবস্থাপক হিসেবে বলছি সেগুলো এখানে আছে। রিকি পয়েন্টিন উনি 7 ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার কথা বলেছেন। সেই রকম আরও রবার্ট ক্রেজ উনিও রবার্ট এল ক্রেজ উনিও ব্যবস্থাপকের কিছু দক্ষতার কথা বলেছেন। তো সব ধরনের দক্ষতা এবং অন্যান্য পরবর্তীতে আরও অন্যান্য যে ব্যবস্থাপকগণ আছেন তারা যে বিভিন্ন ধরনের অনুশীলন বা তারা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বিভিন্ন গবেষণা এসব করে উনি বিভিন্ন ধরনের আরও কিছু দক্ষতার কথা উল্লেখ করেছেন। বিভিন্ন মনীষীগণ বিভিন্ন দক্ষতার কথা আসলে বলেছেন। সেই সবগুলো দক্ষতার মূল ভিত্তি করে আমরা কিছু মৌলিক দক্ষতার কথা এখানে উল্লেখ করছি। সেই দক্ষতাগুলো হচ্ছে, সর্বপ্রথম তোমরা লক্ষ্য করো, কারিগরি দক্ষতার কথা বলছি আমরা। কারিগরি দক্ষতা এটি হচ্ছে একজন ব্যবস্থাপককে শুধুই মাত্র যে বিষয়টা আছে বা ব্যবস্থাপকের যে নির্দিষ্ট কাজটা আছে সেই কাজটাই যে উনি বিশদভাবে জানবেন বা করবেন এরকম না, ওনাকে আরও কিছু ওই কাজ সম্পর্কে ডিটেলস আরও কিছু জানতে হয় এবং তার সেই কাজ সম্পর্কে একটা স্বতন্ত্র
মনোভাব বা একটা স্বতন্ত্র কাজের ধ্যান ওনার থাকতে হবে। সেই ক্ষেত্রে ওনাকে বিভিন্ন কলাকৌশল, যন্ত্রপাতি, পদ্ধতি এবং সেগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে তার একটি কারিগরিক দক্ষতা থাকাটা খুবই প্রয়োজন। অর্থাৎ হিসাব বিজ্ঞান, প্রকৌশল ও আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে একজন ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের জ্ঞানের অধিকারী হতে হয়। অর্থাৎ ব্যবস্থাপক অনেকগুলো দক্ষতা তার নিজের মধ্যে অর্জন করে নেবেন। উনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, প্রকৌশল এবং আমরা বলছি যে আধুনিক উন্নত প্রযুক্তিগত জ্ঞান বা যন্ত্রপাতি, এইসব বিষয়গুলোর উপরে ওনার নিজের আলাদা করে একটা জ্ঞান বা দক্ষতা ওনার থাকতে হবে। সেই দক্ষতাটা দিয়ে উনি কর্মীদেরকে অনেকভাবেই প্রভাবিত করেন, অনেকভাবে কর্মীদের মধ্যে সে কাজগুলোকে সম্প্রসারণ করেন। এরপরে আমরা দেখছি যে 2 নম্বরের যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে মানবীয় দক্ষতা। মানবীয় দক্ষতা, ব্যবস্থাপককে একটু মানবীয় দক্ষতা থাকতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের যোগাযোগ প্রতিষ্ঠা করতে হলে প্রতিষ্ঠানের যে সকল কর্মীরা আছে সে সকল কর্মীদের মধ্যে একটি মানবীয় সম্পর্কটা স্থাপন করতে হয়। তাদের সাথে সেই যোগাযোগটা উনি যদি তখন রাখতে পারবেন বা রাখবেন, তখন কিন্তু সেই মানবীয় দক্ষতাটা অর্জিত হবে। মানুষের মনে কি আছে, কোন কর্মী কীরকম, কোন কর্মীর চিন্তাভাবনা কীরকম, কোন কর্মী কোন কাজে পারদর্শী, কোন কর্মীর কোন কাজে আগ্রহ এবং কোন কর্মী কোন কাজ করতে দিলে সবচেয়ে ভালোভাবে পারবেন, বা তাকে যদি উৎসাহ উদ্দীপনা দেয়া যায় তাহলে উনি আরও সেই কাজটা আরও সুন্দর করে করবেন, যেটা প্রতিষ্ঠানের পক্ষে খুবই ভালো বা প্রতিষ্ঠান যেটা চাইছে। তো সেই রকমভাবে মানবীয় এই দক্ষতাটা কিন্তু একজন ব্যবস্থাপককে অর্জন করতে হয়। উনি প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর সাথে যোগাযোগ রক্ষা করবেন, তাদের সুবিধা, তাদের দক্ষতা, তাদের ভালো লাগা, কাজ করার আগ্রহ, এইসব বিষয়গুলো উনি খুব ভালো করে অনুধাবন করবেন। মানবীয় বিষয়গুলো উনি মূল্যায়ন করে কর্মীকে সেই কাজে কখনো উৎসাহ দেবেন, কখনো উনি নিয়ন্ত্রণ করবেন, কখনো বা উনি কর্মীকে সেই কাজটা করার জন্য সুবিধা দিবেন বা সুযোগ তৈরি করে দেবেন। সেটাই হচ্ছে আমরা এই মানবীয় দক্ষতার মধ্যে ফেলি, বা মানবীয় দক্ষতা এই গুণটা কর্মীর একজন ব্যবস্থাপকের থাকতে হয় বলে আমরা ধারণা করি। তারপর হচ্ছে ধারণাগত দক্ষতা। ধারণাগত দক্ষতা প্রতিষ্ঠানের কর্মীদের, প্রতিষ্ঠানের যে সকল কর্মী আছে, প্রতিষ্ঠানে যে সকল চলমান কাজগুলো আছে, প্রতিষ্ঠানে ভবিষ্যতে কি কাজ হতে পারে বা ভবিষ্যতে কোন পরিস্থিতি তৈরি হতে পারে, বা এই কাজটার পর কোন কাজটা করলে আরও বেশি সহজেই কাজটা সহজ হয়ে যাবে, বা কোন কাজটার পরে কোন কাজ করলে ভালো হয়, এই সকল ধারণা কিন্তু একজন ব্যবস্থাপকের থাকতে হয়। এই ক্ষেত্রে আমরা এটাকে বলছি ধারণাগত দক্ষতা। প্রতিষ্ঠানের কর্মীকে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ধারণা থাকতে হয়, ধারণা রাখতে হয় যে কোন কাজের পর কোন কাজটা করলে কাজটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সাবলীল হবে এবং কর্মীদের পক্ষেও সেটা করতে অনেক বেশি সুবিধা হবে। দেখা গেল, উদাহরণস্বরূপ বলি, দেখা গেল যে একটা কাপড় বা একটা আমার যে জামা, সেই জামাটার কথাই বলি, এই জামাটা তৈরি করার ক্ষেত্রে আমি যদি জামাটাকে আগে কাপড়টা কিনে তারপর সেটাকে পিচ করে তারপর সেটাকে যদি আমি বিভিন্ন অংশে কাটি, হাত, বিভিন্ন বডি, তারপর আমি যদি সেটাকে সেলাই করি এবং তারপর সেটাকে জোড়া লাগাই, মানে হাত বডি এগুলো জোড়া লাগাই, তারপর আমি যদি সেটা ইস্ত্রি করি, তাহলে কিন্তু কাজগুলো একটার পর একটা সহজভাবে হয়ে যাবে। কিন্তু আমি যদি কাপড়টা কিনে সেটাকে না কাটার আগে যদি ইস্ত্রি করে ফেলি এবং যদি বলি যে আমার কাজ শেষ, তাহলে কিন্তু ব্যবস্থাপক মনে করবেন হ্যাঁ, যিনি ইস্ত্রির দায়িত্বে আছেন তিনি তো তার কাজ শেষ করে ফেলেছেন, কিন্তু কোন কাজের পরে তার কাজটা আসবে সেইটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণাগত জ্ঞান ব্যবস্থাপকের থাকতে হয়। সেইটাই বলছে এখানে ধারণাগত জ্ঞান। সমস্যা অনুধাবনের দক্ষতা। ব্যবস্থাপকের এটা একটা বড় ধরনের
একটা দক্ষতা। আসলে এই দক্ষতাটা অর্জিত হয় একজন ব্যবস্থাপক যখন দীর্ঘদিন কাজ করেন, তখনই উনি বুঝতে পারেন যে সমস্যাটাগুলো কি হতে পারে, বা এই সমস্যার পরে একটা প্রতিষ্ঠান যখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাবে, তখন এই কোন সমস্যাগুলো আসতে পারে এবং কোন সমস্যার পরে কোন সমস্যার সমাধান করলে বেশি ফলপ্রসূ হবে, সেটা কিন্তু একজন ব্যবস্থাপক বুঝতে পারেন। সেই জন্য বলছে যে সমস্যা অনুধাবন করার সেই দক্ষতাটা ব্যবস্থাপকের থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আমরা 5 নম্বরে বলছি কি, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কোনো সময় বা কালক্ষেপণ করা যাবে না। ব্যবস্থাপক যদি সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে যে বলে ব্যাটে যেমন না হলে আউট হয়ে যায়, ঠিক একই রকমভাবে ব্যবস্থাপককেও যদি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের সেই দক্ষতাটা যদি ব্যবস্থাপক অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু বলে ব্যাটে হয় না। একজন ব্যাটসম্যান বলার যখন বল থ্রো করে, তখন ব্যাটসম্যান বলের থ্রোয়িংটা দেখে বুঝতে পারে যে এই বলটা সে খেলবে কি খেলবে না, এই বলটা সে জোরে মারবে না আস্তে মারবে। তো একজন ব্যবস্থাপককেও কিন্তু সময়, সুযোগ এবং তার কাছে যে সামর্থ্য, এই সব কিছু বিবেচনা করে উনিও কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন যে এই কাজটা ঠিক এই মুহূর্তে করা ঠিক হবে নাকি হবে না, এখন করব নাকি এই মুহূর্তে না করে আরেকটু পরে করব। যদি উনি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা না নেন, সময় এবং সুযোগ কোনোটাই কিন্তু অপেক্ষা করে থাকবে না। আর এই দুইটা বিষয়ের উপরেই কিন্তু ব্যবস্থাপনার সফলতা বা একটা প্রতিষ্ঠানের সফলতা কিন্তু বিশাল অংশে নির্ভর করে। বলা হয়ে থাকে যে সুযোগ এবং সময় দুটোই চলে গেলে কিন্তু ফিরে আসে না। তো এই দুটো বিষয়কে যথাযথভাবে কাজে লাগানোর জন্য ব্যবস্থাপককে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা, সেটা কিন্তু অর্জন করার প্রয়োজন হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের ব্যবস্থাপকগণ বা যারা সফল হননি, তারা কিন্তু দেখা যায় যে এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার দরুণই কিন্তু ব্যর্থ। দেখা যায় যে ওনারা ব্যাটে বলে না হওয়ার জন্য সময়ের কাজটা বা সিদ্ধান্তটা নিতে পারেন না বলেই দেখা যায় যে তারা বোল্ড আউট হয়ে গেছেন। তো যাই হোক, আমরা ব্যর্থতার গল্প বলি না, আমরা ব্যর্থতার তুলনা বলি না, ব্যর্থতা সম্পর্কে আমরা পড়ি না, আমরা সফলতার জয়ধ্বনি দিই। আমরা ব্যবস্থাপকদের সবসময় বা আমরা যারা নতুন শিক্ষার্থী আছি তাদেরকে আমরা সবসময় সফলতার বিষয়গুলোই জানাই। তো এরপরে আমরা দেখি যে সমন্বয় ও ব্যবস্থাপনা দক্ষতা, এটা হচ্ছে যে 6 নম্বরে আমরা বলছি সমন্বয় ব্যবস্থাপনার দক্ষতা। সমন্বয় সাধন করতে পারা। একটা খাবারে তুমি যদি যথাযথ পরিমাণের মশলা ইউজ করতে পারো, যথাযথ পরিমাণের যদি তুমি খাবারের মশলা বা খাবার কি পরিমাণ মশলা এবং কতজন, এটা তুমি যদি সঠিকভাবে অনুধাবন করে সেইভাবে কাজ করতে না পারো, তাহলে তোমার সারা দিনের সকল কাজের পরিশ্রমটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। তোমার খাবারটা খুব বেশি মজাদার হবে না, সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে না, আবার তোমার সবাই দেখা গেল যে না খেয়ে উঠে গেল। ঠিক একই রকম বিষয়টা ব্যবস্থাপনার ক্ষেত্রেও। ব্যবস্থাপককে কিন্তু সকল পর্যায়ের, সকল শ্রেণীর, সকল কর্মী, সরকার, জনগণ, ভোক্তা, গ্রাহক, ক্রেতা সকলের সাথে খুব সুন্দর, খুব সাম্যমান একটা, খুব সমান্তরাল একটা সমন্বয় ওনাকে সাধন করতে হয়। এই সঠিক সমন্বয় সাধনের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের মানও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। তো এই সঠিক সমন্বয় কিন্তু ব্যবস্থাপকের করতে হয়। তারপর আমরা বলছি যে বিশ্লেষণমূলক দক্ষতা। ব্যবস্থাপককে বিশ্লেষণমূলক দক্ষতা রাখতে হয়, বা ব্যবস্থাপককে বিশ্লেষণমূলক দক্ষতা উনি ব্যবস্থাপক বিভিন্ন সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ও কলা কৌশল প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন সম্পর্কিত দক্ষতাকে আমরা বিশ্লেষণমূলক দক্ষতা বলছি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে
যে পদ্ধতি, যে কলা কৌশল আছে, যে প্রয়োগ আছে, যে বিশ্লেষণ এবং মূল্যায়ন সম্পর্কিত যে দক্ষতা আছে, সেইগুলোকে আমরা বলছি বিশ্লেষণমূলক দক্ষতা। আরেকটা আমরা বিষয় বলছি যে যোগাযোগের দক্ষতা। ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর, বিভিন্ন বিভাগ, উপবিভাগ, সরকার, জনগণ, তারপর ভোক্তা, ক্রেতা, আইন শৃঙ্খলা সব কিছুর সাথে যোগাযোগ রক্ষা করার একটা দক্ষতা রাখতে হয়। এগুলো ব্যক্তিক দক্ষতাগুলো, ব্যক্তিক যোগাযোগ যখন রক্ষা হয়, ব্যক্তিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আসলে অনেক কাজ অনেক দ্রুত করা সম্ভব হয়ে ওঠে আর কি। তো সেই জন্য ব্যক্তিগত যোগাযোগ বা প্রাতিষ্ঠানিক যোগাযোগ রক্ষা করাটা কিন্তু বা এই দক্ষতাটা থাকা কিন্তু ব্যবস্থাপকের আরেকটি অত্যাবশ্যকীয় দক্ষতা। তারপর বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষতা। এটা আমরা 9 নম্বর দক্ষতা বলছি, যে বর্তমান যে যুগ, সেখানে আমাদের বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর বিভিন্ন ধরনের ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম, মেইল আদান প্রদান ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু ব্যবস্থাপককে একটা দক্ষতা অর্জন করতে হয়। এই সব কাজগুলো এখন প্রতিনিয়ত প্রাত্যহিক, যেরকম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে ঘুমোতে যাওয়ার জন্য আমার দৈনন্দিন ব্যক্তিগত যে কাজগুলো যেমন আমার একদম অপরিহার্য, ঠিক এই বিষয়গুলো কিন্তু একজন দক্ষ ব্যবস্থাপকের ক্ষেত্রে অপরিহার্য। এই দক্ষতাগুলো একজন ব্যবস্থাপককে অর্জন করতে হয়। একেবারে প্রাত্যহিক জীবনের যে কাজগুলো করার মতো করে আমরা যে দক্ষতাটা অর্জন করে ফেলি, একজন ব্যবস্থাপকও এই দক্ষতাগুলো কিন্তু সেইভাবে অর্জন করে নিতে হয়। তবেই দেখা যায় যে ব্যবস্থাপকীয় কাজ অনেক বেশি সহজ হয়, অনেক বেশি সুশৃঙ্খল হয়। আসলে ব্যবস্থাপনা যদিও আমরা মনে করি যে খুব সহজ একটা বিষয়, কিন্তু ব্যবস্থাপনা করার ক্ষেত্রে বা ব্যবস্থাপনা কার্য পরিচালনা করে সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু বিশাল কার্য সাধন করতে হয় বা অনেক দক্ষতা, অনেক গুণের অধিকারী হতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিজেরা চেষ্টা করব নিজেদের ভিতরে এই সকল দক্ষতা অর্জন করার জন্য, কারণ আমরা জানি আমাদের আগামী প্রজন্মের কেউ অনেক অনেক বড় ব্যবস্থাপক হবে, অনেকজন অনেক বড় বড় পদে উন্নীত হবে। তাদের সবার জন্য শুভকামনা এবং এই দক্ষতাগুলো অর্জন করে নেওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে অন্য আরেকটি ক্লাসে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।